পুরোদমে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব যুদ্ধবিরতির পরও গাজায় হামলা, আইডিএফের নিহত 2 জন। আর থাকছে সন্ত্রাস বিরোধী অভিযানে ক্যাপ্টেন সহ 6 জন পাকিস্তানি সেনা নিহত। এবার রুশ গোয়েন্দা সংস্থার দাবি ইউক্রেনে 2000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। এদিকে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ভারত চীনের মধ্যে আলোচনা। সর্বশেষ জানিয়ে দেব 2 বছর পর খুলল গাজার আল আজাহার ইউনিভার্সিটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির পরও গাজায় হামলা, আইডিএফের নিহত 2 জন। যুদ্ধবিরতি পূর্ণবহালের পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর গাজার বেত লাহিয়ায় কয়েক দফায় বোমাবর্ষণ করে আইডিএফ। এতে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বিবিসি। তেল আবিবের দাবি, অস্ত্রাগার ধ্বংস করার লক্ষ্যে চালানো হয়েছে এই হামলা। এর আগে গত মঙ্গলবার রাতে দক্ষিণ গাজার রাফায় গোলাগুলিতে এক ইসরায়েলি সেনার মৃত্যুর কারণে উপত্যকায় হামলার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অঞ্চলের হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দিনভর হামলায় প্রাণ যায় কমপক্ষে 104 জন ফিলিস্তিনের। পরে গাজায় অভিযান শেষ করার নির্দেশ দেন তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে তারা ডজন ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তু এবং সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে। অপরদিকে হামাস জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গাজায় এক ইসরায়েলি সৈন্যের মৃত্যু ও চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করেছেন। তবে এই হামলার সাথে হামাসের কোনো সম্পর্ক নেই বলে জানায় সংগঠনটি। সেই সাথে ইসরায়েল চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো কিছুই যুদ্ধবিরতিকে বিঘ্নিত করবে না, তবে ইসরায়েলের সৈন্যদের লক্ষ্যবস্তু করা হলে প্রতিঘাত করা উচিত বলে উল্লেখ করেন তিনি। সন্ত্রাস বিরোধী অভিযানে ক্যাপ্টেন সহ 6 জন পাকিস্তানি সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় চালানো এক সামরিক অভিযানে ক্যাপ্টেন সহ 6 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর কার্যকর পাল্টা আক্রমণে 7 জন সন্ত্রাসীও নিহত হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস ISPR। বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবানি পাকিস্তানের টিটিপি সহযোগী ফিতনা আল খাওয়ারেজ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিজস্ব সৈন্যদের দক্ষ মোকাবেলায় ভারত সমর্থিত 7 জন খাওয়ারেজকে বা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য জাহান্নামে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত 6 সেনারা হলেন তরুণ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম, মিয়ানওয়ালির বাসিন্দা, হাবিলদার আজমত আলী, নায়ক ওয়াকার্স আহমেদ, সিপাহী আইজাজ আলী, সিপাহী মোহাম্মদ ওয়ালিদ ও সিপাহী মোহাম্মদ শাহবাজ। বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকায় লুকিয়ে থাকা অন্য কোনো ভারত সমর্থিত খারজি নির্মূল করতে অপারেশন চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো আজম ই ইস্তেকাম ভীষণের অধীনে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলের এই অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাবে। প্রসঙ্গত, বিশেষত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা অনেক বেড়েছে। 2022 সালে সরকারের সঙ্গে টিটিপির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার পর এই হামলার সংখ্যা বৃদ্ধি পায়। রুশ গোয়েন্দা সংস্থার দাবি, ইউক্রেনে 2000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। ফ্রান্স ইউক্রেনে 2000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা SBR এক বিবৃতিতে এই দাবি করেছে। খবর আনাদোলুর। SBR এর বিবৃতিতে বলা হয়েছে, এই বাহিনীর মূল অংশ গঠিত হবে ফরাসি ফরেন লিজিয়নে স্টর্ম ট্রুপার বা আক্রমণ বাহিনী দিয়ে, যাদের অধিকাংশই লাতিন আমেরিকার দেশগুলো থেকে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে লিজিয়নের সদস্যরা ইউক্রেন সীমান্ত সংলগ্ন পোল্যান্ডের এলাকায় অবস্থান করছে। সেখানে তারা তীব্র যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে এবং অস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ করছে। তাদের শীঘ্রই ইউক্রেনের মধ্য অঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। SBR আরও বলছে, ফ্রান্সের হাসপাতালগুলো আহত সেনাদের চিকিৎসার জন্য শত শত অতিরিক্ত শয্য তৈরি এবং চিকিৎসকদের মাঠ পর্যায়ে যুদ্ধ পরিস্থিতিতে বিশেষায়িত চিকিৎসা প্রশিক্ষণ প্রদানেরও প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সংস্থাটি আরও জানায়, এই তথ্য ফাঁস হয়ে গেলে প্যারিস দাবি করে এটি কেবলমাত্র ইউক্রেনে পাঠানো একটি ছোট প্রশিক্ষক দলের বিষয়, যারা ইউক্রেনের নবনিযুক্ত সেনাদের প্রশিক্ষণ দেবে। বিবৃতিতে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নাকি নেপোলিয়নের গৌরব মুকুটের স্বপ্ন দেখেন, তবে ইতিহাস বিষয়ে তার জ্ঞান লজ্জাজনকভাবে অগভীর। তিনি শুধু নেপোলিয়নের রাশিয়া অভিযান সমাপ্তির অধ্যায় বাদ দেননি, বরং সুইডেনের রাজা দ্বাদশ চার্লস কিভাবে বিশ্বাসঘাতক হেটম্যান ইভান ম্যাজেপার সহযোগিতায় রাশিয়াকে পরাস্ত করার চেষ্টা করে পোলোতাভায় পরাজিত হয়েছিলেন, সেই অংশটিও এড়িয়ে গেছেন।
করেছেন। ম্যাক্রো রচিত মহান রুশ ইতিহাসবিদ ভ্যাসিলি কিলুসেভস্কির সেই বিখ্যাত উক্তিটি মনে রাখা, ইতিহাস কোনো শিক্ষা দেয় না, এটি কেবল জ্ঞানতাকে শাস্তি দেয়। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে চীন ভারতের মধ্যে আলোচনা। চীন ও ভারত নিজেদের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছে। গত বুধবার প্রতিবেশী এই দুই দেশ জানিয়েছে, সীমান্ত সংক্রান্ত যে কোনো মাঠ পর্যায়ের সাফল্য বা সমস্যা সমাধানের জন্য তারা বিদ্যমান প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে সম্মত হয়েছে। খবর রয়টার্সের। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ গত শনিবার একটি নির্ধারিত উচ্চ পর্যায়ের সামরিক আলোচনায় প্রতিবেশী এই দুই দেশ সামরিক ও কূটনৈতিক চ্যানেলে তাদের আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে মাঠ পর্যায়ের যে কোনো সমস্যার সমাধানে বিদ্যমান প্রক্রিয়াগুলো ব্যবহার করতে উভয় পক্ষই সম্মত হয়েছেন। 2 বছর পর খুলল গাজার আল আজাহার ইউনিভার্সিটি। যুদ্ধবিরতি কার্যকরের পর খুলে দেওয়া হয়েছে গাজার আল আজাহার ইউনিভার্সিটি। ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত 2 বছর ধরে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। এর মধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শুধু নতুন সেমিস্টারে নয়, নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন তারা। ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিল, যাতে মোট শিক্ষার্থী ছিল 2 লাখেরও বেশি। আইডিএফের নির্বিচার বোমাবর্ষণে গাজায় বেশিরভাগ প্রতিষ্ঠানই এখন ধ্বংসস্তূপ। যে কয়েকটি টিকে আছে সেগুলো সচল করার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা।